ছাত্রছাত্রীরা একসাথে পিকনিকে গেলেও শুধুমাত্র ছাত্রীদেরই পেশাবে ধরেছে। এর কারণ কি? এর উত্তর জানার আগে একটি কথা বলি। শামসুজ্জামান দুদু তার পেশাবের চাপ বেড়েছে, এটা কি ডায়াবেটিস জনিত নাকি অন্য কোনো কারণে, সেটা আমাদের জানা না থাকলেও এই যে আগামী দিনের রাজনীতিতে পেশাবের যে একটি প্রভাব থাকবে এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা ধরে নিতে পারি আগামীর দিনের রাজনীতি হবে প্রস্রাবময়, অর্থাৎ আগামীর রাজনীতি প্রস্রাবের প্রভাবাধীন রাজনীতি হবে। দুদু এ কথাটি কেন বলেছেন সেটি তো বলবই, তার আগে বলি একবার এক কলেজের, সুন্দরপুর কলেজের সব বাছাইকৃত ছাত্রছাত্রীরা পিকনিকে গেল। তো পিকনিকের নেতৃত্বে ছিলেন একজন টিচার, সুন্দরী টিচার। ঘটনাটা তিনিই ঘটিয়েছেন, তবে ঘটনার কেন্দ্রে মেয়েদের চালাকি। তো গাড়িতে যখন উঠল ভোরবেলায়, ঘণ্টাখানিক চলার পর সবাই নাস্তা খেলো। খাওয়ার পর টিচার ম্যাডামকে দায়িত্ব দেওয়া হলো তার গাড়ির সবাইকে একটি করে পানির বোতল দিয়ে দেওয়ার জন্য। তো ম্যাডাম স্বাভাবিকভাবে মেয়েদেরকে ডাকলো, ডেকে বলল তোমরা একটা করে পানি খাও আর একটা করে বোতল ছেলেদেরকে দিয়ে দাও। তো মেয়েরা কি করলো, একটা করে পানি খেলো, আর একটা বোতল ছেলেদেরকে না দিয়ে নিজের হাতে রেখে দিল। ছেলেরা আর পানি খেতে পারল না। ওখানে গিয়ে নামার সাথে সাথে মেয়েদের প্রস্রাবের বেগ চেপেছে। এখন ছেলেরা হলো যেদিক সেদিক যেতে পারে, মেয়েদের জন্য তো এটা একটু কঠিনই বটে, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। তো যেহেতু ম্যাডামের দায়িত্ব, এখানে ম্যাডাম কি করলো, যেখানে পিকনিক স্পট সিলেক্ট করা হলো সেখানে একটি স্থানীয় বাড়িকে নির্ধারণ করে এর পাশে চারপাশে লাল পর্দা টাঙিয়ে দিল, ঘিরে দিল। তো মেয়েরা সবাই স্পট চিনে উঠে নাই, মেয়েদের অবস্থা করুণ, বেশি বেগ পেয়েছে, চাপ পেয়েছে। তো ওটার ভিতরে গিয়ে সবাই একে একে সেরে আসলো। তাহলে একটি কলেজের মেয়ে কি পরিমাণ মেয়ে হতে পারে বুঝতে পারেন। সেরে আসলো সবাই গিয়ে। এখন কিছুক্ষণ পর যখন রৌদ্রের তাপ বাড়তে লাগলো, তখন এখান থেকে প্রচুর দুর্গন্ধ আসতে লাগলো। যে বাড়ির পাশে, স্থানীয় বাড়ির পাশে, লোকালের পাশে এই লাল টাঙানো হলো, তারা লাঠি সোটা নিয়ে আসলো। তো এসে দেখে যে এখানে আসলে প্রস্রাব করে ভরে ফেলছে। এখন তাদের তো মেজাজ খারাপ হওয়া খুব স্বাভাবিক। তারা বললে এরা কার, এদেরকে পিটাও সবাই। তখন এই মেয়েদেরকে যখন মহিলারা গালাগালি করতে শুরু করলো, কেউ ঝাড়ু, কেউ জুতা, কেউ বদনা নিয়ে আসলো এদেরকে মাইর দেওয়ার জন্য, তখন দ্রুত তাদের ম্যাডাম আসলো। ম্যাডাম এসে মেয়েদেরকে সেভ করার জন্য বলল এই মেয়েরা এসব করে নাই, তোমরা মেয়েদেরকে ছেড়ে দাও, এটা আসলে আমরা তো জানি না, ছেলেরা করছে। এখন ওই মহিলারা যারা বদনা, জুতা, ঝাড়ু নিয়ে এসেছে মারার জন্য, তারা ওই বালির দিকে বা মাটির দিকে যেখানে প্রস্রাব করেছে সেখানে তাকানোর পরে দেখলো, তারা বুঝতে পারলো যে এখানে দেখে বোঝা যাচ্ছে না যে ছেলেরা প্রস্রাব করছে, এখানে মেয়েরাই করেছে। এখন ম্যাডাম বলল যে, ম্যাডাম তো চিরকাল শহরে ছিল, বালির উপরে বা মাটির উপরে ছেলেরা প্রস্রাব করলে কী অবস্থা হয়, মেয়েরা প্রস্রাব করলে কী অবস্থা হয়, ম্যাডাম তো আর জানে না। তো ম্যাডাম খুব উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, একজন মহিলাকে ডেকে নিল, যে তুমি কিভাবে বুঝলা যে এখানে ছেলেরা করেছে নাকি মেয়েরা করেছে? মহিলা বলল, ছেলেরা যদি প্রস্রাব করে তাহলে বালির মধ্যে এক ধরনের গর্ত তৈরি হয়, মেয়েরা হইলে এটা হয় না। কেন হয় না সেটা সে জানে, এটা গ্রামীণ অভিজ্ঞতা। তখন এই আলোচনায় সময় যেতে যেতে ওই গ্রামের মানুষের মেজাজ একটু ঠান্ডা হলো। তাদেরকে বুঝিয়ে বলা হলো যে আমরা অনেক দূর থেকে আসছি, পথে এই অবস্থা হয়েছে। তো অতিরিক্ত পানি খেলে কিন্তু এরকম প্রস্রাবের চাপে। তবে শামসুজ্জামান দুদুর কেন চেপেছে সেটা তো আর আসলে আমরা জানি না। এটা কি রাজনৈতিক চাপ না কি ক্ষমতাহীনতার চাপ, সেটা আমরা বুঝতে পারবো না। দেখেন, ওই ছেলেরা পানিও পেল না পথে, আবার ম্যাডামের কারণে এই গালাগালিরও শিকার হলো।
দোষের শিকার হলো, কারণ গ্রামের মানুষ জানে ছেলেরা এটা করছে, অথচ ছেলেরা এটা করেনি। এখন শামসুজ্জামান দুদু যে প্রস্রাবময় আন্দোলনের কথা বলেন বা প্রস্রাব মুভমেন্টের কথা বললেন, এই মুভমেন্ট যদি করলে দুদু কি তার দলের মেয়ে কর্মীদেরকে নেবেন নাকি ছেলে কর্মীদেরকে নেবেন, সেটি কিন্তু একটি প্রশ্ন। ওই যে গ্রামের মহিলা বলছে কারা প্রস্রাব করলে বালির বা জমিনের কি অবস্থা হয়, ছেলেরা করলে কেমন হয়, মেয়েরা করলে কেমন হয়। এখন প্রস্রাব আন্দোলন করলে কোন ধরনের প্রস্রাবের দরকার হবে, কাদের প্রস্রাবের পরিমাণ বেশি, এটা শামসুজ্জামান দুদু বিশেষজ্ঞ, সে নিশ্চয়ই একজন প্রস্রাব বিশেষজ্ঞ হিসাবে বিবেচিত হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি কোনো প্রস্রাব বিশেষজ্ঞ দেখে থাকেন তাহলে আপনার শামসুজ্জামান দুদুকেই এই হিসাবে সিলেক্ট করতে হবে। বাংলাদেশের প্রথম প্রস্রাব বিশেষজ্ঞ হিসাবে আমি এই শামসুজ্জামান দুদুকে অবশ্যই স্যালুট জানাই। আমি জানি না আমার এই ভিডিওটা খুব বেশি মানুষ দেখবে কিনা, আর বেশি মানুষ দেখলেও এখন ধরেন 6 মিনিট 14 সেকেন্ড 15 সেকেন্ড চলছে ভিডিওর, এই পর্যন্ত দেখবে কিনা সেটিও একটি বিষয়। কারণ হলো আপনি যখন পিতে যাবেন, পি করতে যাবেন বা প্রস্রাব করতে যাবেন, ইউরিনে যাবেন বা ওয়াশরুমে যাবেন, মানে সিঙ্গেল ওয়াশরুমে যাবেন। আমরা তো স্কুলতে যখন যেতাম বা মক্তবে যখন দেখতাম তখন স্যারকে আমরা কথা না বলে এইভাবে বলতাম, প্রস্রাব করতে গেলে আমরা এইভাবে এক আঙ্গুল দেখাতাম, আর যখন পায়খানা করতে বা অন্য কাজে যেতাম, বড় কাজে যেতাম, তখন 2 আঙ্গুল বা এভাবে 2 আঙ্গুল দেখাতাম। তখন বুঝতে হবে এটা হলো শব্দ না করে ক্লাস থেকে যাওয়ার অনুমতি নেওয়া। আমরা জাস্ট এভাবে করতাম, স্যার বলতো এভাবে ইশারা দিত, মানে যাও। এখন কথা হলো শামসুজ্জামান দুদু কোথায় এই ইশারা পেয়েছেন যে বাংলাদেশের প্রস্রাব মুভমেন্ট করতে হবে। হ্যাঁ, প্রস্রাব আন্দোলন, বাংলাদেশে কিন্তু প্রস্রাব আন্দোলনের জনক হলেন এই শামসুজ্জামান দুদু। এই জন্য কিন্তু আমরা বাংলাদেশের তেভাগা আন্দোলন হয়েছে, কৃষকদের তেভাগা আন্দোলন, ফকির আন্দোলন, ফকির মুভমেন্ট খান জাহান আলীর, তারপরে আপনার ফরিদপুরের আপনার কৃষি আন্দোলন, তারপরে আপনার হাজী শরীয়তুল্লাহর একটা আন্দোলন ছিল, ফকির, এরকম অনেক আন্দোলনের নাম আছে, ফকির আন্দোলন, তেভাগা আন্দোলন, তারপরে আপনার অনেক আন্দোলন আছে। তো দুদু এই প্রস্রাব আন্দোলনের জনক হিসাবে ইতিহাসে তিনি স্মরণ হয়ে থাকবেন। এখন কথা হলো এই যে আমরা এরকম করলে স্যার ইশারা দিয়ে বলতো যাও প্রস্রাব করে আসো, মানে ইশারা, আমরাও ইশারায় বলতাম, স্যারও ইশারা বলতো। কারণ দুদু কার ইশারা পেয়েছেন এটি একটি প্রশ্ন। আপনারা কি বলতে পারবেন দুদু কার ইশারা এই প্রস্রাব আন্দোলন চালু করার কথা বলছে? আগামী দিনের রাজনীতি কিন্তু প্রস্রাব নির্ভর হয়ে যেতে পারে, রাজনীতি গতিপথ নির্ধারণ করবে এই প্রস্রাব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।